নমন ওই সময় নিজের রুমে অজান্তে ঘুমোচ্ছিল। যে দুধ পূর্ণিমা তাকে দিত সেটা খেয়ে ও গভীর ঘুমে চলে যেত। মিশ্রা জিকে মেরে পূর্ণিমা তার লাশ একটা গাছের ডালে ঝুলিয়ে দিয়েছিল। তারপর চুপচাপ বাড়ি ফিরে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে নমন যখন চোখ খুলল তখন তার পূর্ণিমার কথা মনে হলো। জানি না সে উঠেছে কিনা। এই বলে সে উঠে বসে পড়ল। তখনই সে দেখল দরজা খোলা আছে আর পূর্ণিমা নিজে হাতে করে জলখাবারের প্লেট নিয়ে তার ঘরেতে এলো। এটা দেখে তার অবাক লাগলো, কারণ সে ভেবেছিল এখন সে তার পরিবারকে হারানোর দুঃখে ডুবে থাকবে, কিন্তু তাকে একেবারে নর্মাল লাগছিল। এই নিন, আমি আপনার জন্য জলখাবার বানিয়েছি। পূর্ণিমা জলখাবারের প্লেট তার সামনে রেখে দিল আর নিজে চেয়ারে বেডের পাশে বসে পড়ল। থালায় 2টো পরোটা, স্যান্ডউইচ আর 1 কাপ চা ছিল, আর একটা বাটি ছিল যার মধ্যে কোনো স্যুপ ছিল। সরি, আমি তো তোমাকে জিজ্ঞেস করতেই ভুলে গেছিলাম, তুমি জলখাবার খেয়েছো? যদি না করে থাকো তো আমার সাথেই করে নাও। আমি সকালে পুজোর পরই জলখাবার খেয়ে নিয়েছি, এখন সবকিছু আপনার জন্যই। খুব ভালো জলখাবার ছিল, ধন্যবাদ। জলখাবার যখন শেষ হয়ে গেল পূর্ণিমা দেখল নমন স্যুপটা খায়নি। আরে, তুমি এই চিকেন স্যুপটা কেন খাওনি? চিকেন স্যুপ? সকাল সকাল ননভেজ তো আমি এমনিতেও খাই না, আর এত জলখাবার খেয়ে আমার পেট ভরে গেছে। এটা জলখাবার নয়, পুজোর প্রসাদ। আপনাকে এটা খেতেই হবে, নয়তো আমার পুজো ভঙ্গ হয়ে যাবে। শুনে নমনের অদ্ভুত লাগে। সে ভাবে ননভেজ কি করে কোনো দেবতার প্রসাদ হতে পারে, কিন্তু সে ওই শর্তে ফেসে গেছে, তাই কোনো প্রশ্ন না করে চিকেন স্যুপ খেয়ে নেয়। নমনের অফিস যাওয়ার আগে পূর্ণিমা তার লাঞ্চ বক্সও প্যাক করে দিয়েছিল। এবার এই রুটিন রোজকার হয়ে গেছিল। রাতে ওই অজ্ঞান করা দুধ আর সকালে চিকেন স্যুপ তাকে রোজ খেতে হবে। পূর্ণিমা রোজ রাত 2টোর সময় তার শোয়ার পরে কোথাও একটা যেত, যে ব্যাপারে সে একদম কিছুই জানত না। বেশ কিছুদিন কেটে গেল। একদিন নমন সোফায় বসে অনেকক্ষণ ধরে কারোর সাথে কথা বলছিল। সে কোনো মেয়ে ছিল। যখন সে কথা বলার পর কলটা কাটল তো পূর্ণিমা তার সামনে বসলো আর জিজ্ঞেস করল, কার কল ছিল? অনেকক্ষণ লাগলো আপনার? আমার ছোট বোন নেহার কল ছিল। 2 বছর হয়ে গেছে ওর সাথে দেখা হয়নি, তাই কিছুদিনের জন্য এখানে এসেছি। তোমার কোনো প্রবলেম নেই তো? আমার কেন কোনো প্রবলেম হতে হবে? এটা তো ওরও বাড়ি। আগামী দিন নমনের বোন নেহা বাড়িতে আসে। দেখা হওয়ার পর নমন ওকে পূর্ণিমার সাথে আলাপ করায়। তারপর সেই 3 জন নিজেদের মধ্যে অনেক গল্প করে। ডিনারের পর রোজের মতো 11টা বাজতেই পূর্ণিমা নিজের ঘরে গিয়ে পুজো করতে থাকে। যখন নেহা এটা দেখে তখন ওর খুব অদ্ভুত লাগে। ও প্যারানর্মাল সোসাইটি নিয়েই পড়াশোনা করত, তাই ওর এসব কিছু দেখে সন্দেহ হলো। ও চুপচাপ নমনের ঘরে যায় আর তাকে জিজ্ঞাসা করে, দাদা, এই পূর্ণিমার সাথে তোমার কোথায় দেখা হয়েছিল, আর তুমি ওকে এখানে কেন এনেছো? আমি পুরো ঘটনা জানতে চাই। নমন দেখল যে নেহার মুখে একটা চিন্তার ছাপ রয়েছে। ও পূর্ণিমার সম্বন্ধে নেহাকে সব কিছু বলে দিল, আর শর্তের ব্যাপারটাও। দাদা, তুমি জানো না যে তুমি কত বড় সমস্যায় পড়ে গেছো। আমি প্যারানর্মাল স্টাডি করছি। প্যারানর্মাল স্টাডিতে ও যা কিছু করছে তা হলো পিশাচিনী হওয়ার সাধনা। এ তুমি কি বলছো? মার্কা দেবতা শয়তানের দেবতাকে বলা হয়। কোন স্ত্রী যদি পিশাচিনী হতে চায় তাহলে তাকে একজন পুরুষের সাথে একই ঘরে 65 দিন থাকতে হয়। রাতে মার্কা দেবতার পূজার দুধ তাকে দিয়ে মার্কা দেবতাকে একটা মুরগির বলি দিতে হয়। এবার সকালে তাকে ওই মুরগির মাংস খাওয়াতে হবে। 65 দিন কাটার পরে ও মার্কা দেবতাকে আপনার বলি দেবে আর পুরোপুরি এক পিশাচিনী হয়ে যাবে। নমন এই কথা শুনে কেমন যেন হয়ে গেল আর বলল, তার মানে হলো যে রোজ চিকেন স্যুপ ও আমাকে দেয় সেটা ওই মুরগিরই বলি দেওয়া মাংস? দাদা, তুমি চিন্তা করো না, আমি তোমার কিছু হতে দেব না। ব্যাস তুমি এটাই করো যেমনটা আমি তোমায় বলবো। নেহা ওকে বোঝায় যে যখন পূর্ণিমা তাকে দুধ দেবে তখন যেন ওই দুধটা না খায় আর সারা রাত ওর উপর চোখ রাখে। পূর্ণিমা যেন এটা জানতে না পারে যে সে দুধ খায়নি। ওকে বুঝিয়ে নেহা নিজের ঘরে চলে গেল। নমনের ঘরে যখন পূর্ণিমা দুধ নিয়ে গেল তখন নমন বলল, এখন ভাল লাগছে না, ও কিছুক্ষণ পর খেয়ে নেবে। এ কথা শুনে পূর্ণিমা দুধের গ্লাস টুলের উপর রেখে দিল। রাত 2টোর সময় প্রথমে পূর্ণিমা নেহার ঘরে গেল।
দেখলো ও ঘুমোচ্ছে। তারপরও নমনের ঘরে গেল তো দেখলো নমনও গভীর ঘুমে মগ্ন, আর দুধের খালি গ্লাস টুলের ওপর রয়েছে। ও হেসে দরজা বন্ধ করে দেয় আর ফ্ল্যাট থেকে বাইরে চলে যায়। নমন তাড়াতাড়ি উঠে নেহার ঘরে যায়, আর নেহাও ঘুমোনো শুধু নাটক করছিল। আসলে নমন দুধটা ফেলে খালি গ্লাস টুলের ওপর রেখে দিয়েছিল, যাতে পূর্ণিমার মনে হয় যে ও দুধ খেয়ে নিয়েছে, আর দুজন আস্তে আস্তে পা ফেলে ওর পিছু নেয়। পূর্ণিমা জঙ্গলে সেই জায়গাতে যায় যেখানে ও মিশ্রাজিকে মেরেছিল। তার হাতে একটা কাঠের বাক্স ছিল। পূর্ণিমা একটা গাছের কাছে গিয়ে দাঁড়ায় যেখানে অনেকগুলো কা 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 করে উড়ছিল। নেহা আর নমন কিছুটা দূরে একটা গাছের পেছনে লুকিয়ে সবকিছু দেখতে থাকে। পূর্ণিমার হাতে যে বাক্সটা ছিল ও সেটা খুলল। তার মধ্যে একটা মুরগি ছিল যাকেও বাইরে বের করলো। অন্য হাতে একটা ছুরি ছিল। মার্কা দেবতা, বলি স্বীকার করুন। দাদা, এটাই সুযোগ। নেহা ইশারা করতেই নমন পূর্ণিমার দিকে দৌড়লো। পূর্ণিমাও নেহার গলা শুনে তার দিকে তাকিয়েছিল। নমন পূর্ণিমাকে চেপে ধরে আর ওর হাত থেকে ছুরি ছিটকে নিচে পড়ে যায়, কিন্তু ও মুরগিকে এখনো অব্দি ছাড়ছিল না। নেহা শুকনো পাতা সব একত্র করে লাইটার দিয়ে তার মধ্যে আগুন লাগিয়ে দিল। দাদা, ওই মুরগিটা বলি হওয়ার আগে ওকেই আগুনে জ্বালিয়ে দাও, ওর তপস্যা ভঙ্গ হয়ে যাবে। এটা শুনে নমন ওর থেকে মুরগি ছিনিয়ে নিতে চাইলো। তখন ও নমনের গলা চেপে ধরল। নেহা কাছে এলো আর নমনকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলো। পূর্ণিমা তারও গলা ধরে নেয়। তোমরা আমার তপস্যা ভঙ্গ করতে পারো না। পূর্ণিমা এই সময় খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাও নমন এক ঝটকায় ওর হাত থেকে মুরগিটা সরিয়ে নিয়ে আগুনে ফেলে দেয়। পূর্ণিমা সেটা দেখে তক্ষুনি ওদের দুজনকে ছেড়ে দেয়, আর তারপর মুরগিটাকে বাঁচানোর চক্করে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। ও মুরগিকে তো বাঁচাতে পারে না, বরং নিজেও জ্বলে এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকে। আমি ফিরে নিশ্চয়ই আসবো, তোমরা ঠিক করলে না, আমি ফিরে অবশ্যই আসবো। এই কথা বলে ও মাটিতে পড়ে আরো বেশ কিছুক্ষণ ছটপট করতে থাকে। তারপর ও ওখানেই দম ত্যাগ করে। দুই ভাই বোন ভগবানকে ধন্যবাদ জানায় আর নিজের বাড়িতে ফিরে আসে।